একটি গণতান্ত্রিক সরকার হিসেবে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে 2.5 মাসের একটু বেশি সময় ধরে। এই অল্প সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, খাল খনন এবং সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের মতন কর্মসূচির উদ্বোধন করলেও মাঠ পর্যায়ে এসব কর্মসূচি প্রত্যাশিত গতিতে এগোচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আন্তরিকতা ও সাদামাটা চালচলন প্রশংসা কুড়ালেও তার প্রতিফলন এখনও পুরো সরকার প্রশাসন ও মাঠ পর্যায়ে দৃশ্যমান হয়নি। উল্টো সংস্কার প্রশ্নে দ্বিধা, বিসিবি, বাংলাদেশ ব্যাংকে নিয়োগ সহ বেশ কিছু নিয়োগ নিয়ে বিতর্কে এমন একটি ধারণা তৈরি হচ্ছে যে বিএনপি সংস্কারের পক্ষে নয়, এসব ঘটনা প্রবাহকে বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে দেখছে বিরোধী দলগুলো। তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বলছে যেই বিএনপি গণতন্ত্রের কথা বলে বলে বিগত 17 বছর রাজনীতি করেছে, সেই বিএনপি এখন ক্ষমতায় বসেই গণতন্ত্রকে হত্যা করছে। এছাড়া ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্ন মত দিয়েছে সেগুলো স্বৈরাচার তৈরির হাতিয়ার বলে আরও অভিযোগ করে বলা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে, যে কারণে তারা জুলাই সনদের স্পিরিট অনুযায়ী নয়, নিজেদের মতন করে তা বাস্তবায়ন করতে ব্যস্ত। এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধীরা তাদের গঠনমূলক সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই সমালোচনার নামে যদি মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো কর্মসূচি নেওয়া হয় সেটি হবে ষড়যন্ত্রের অংশ। 2.5 মাসের সরকার নিয়ে বিরোধীদের মূল্যায়নে কি কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে, নাকি তাদের সমালোচনা যুক্তিযুক্ত? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। স্বাগত জানাচ্ছি রাজখানে। সারোয়ার তুষার, বিরোধী রাজনৈতিক দল সরকারে যে রাজনৈতিক দলটি থাকবে তাদের সমালোচনা করবেন, সেটি খুবই স্বাভাবিক, এবং সেই সমালোচনাটা আমরা দীর্ঘদিন বাংলাদেশে এক প্রকার অনুপস্থিত দেখেছিলাম, কিংবা সমালোচনা করবার সুযোগও আসলে ছিল না। এখন যখন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দাঁড়িয়ে আমরা এই নির্বাচিত সরকারের সমালোচনা করতে দেখছি রাজনৈতিক দলগুলোকে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে, তখন সেই সমালোচনায় মিথ্যাভাবে আসলে তাদেরকে নিয়ে নানান তথ্য দেওয়া হচ্ছে, সেই অভিযোগ করছেন সরকারি দল। মিথ্যা তথ্য দিয়ে যদি সমালোচনা করা হয়, সেখানে আসলে ষড়যন্ত্রের আভাস সত্যিকার অর্থেই আছে কি? আপনাকে ধন্যবাদ। মিথ্যা তথ্যের কথা সরকার বলেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি সরকারের এই অবস্থান নির্বাচনের আগের এবং নির্বাচনের পরের এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। ফলে বিরোধী দল যে সরকারের সমালোচনা করছে কিংবা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এটা বিরোধী দল হিসেবে, গণতান্ত্রিক বিরোধী দল হিসেবে এটা তাদের কর্তব্য। এটা ছাড়া তো জনগণ তাদেরকে গ্রহণ করবে না। সরকার যে মিথ্যা তথ্য দিচ্ছে, সরকারকে তো বলতে হবে যে বিরোধী দল ওই কথাটা মিথ্যা বলছে। যেমন আমি তো অনেকগুলো দেখাতে পারবো যেখানে বিএনপি সরকার, এমনকি জুলাই সনদের, তারা তো বলছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে করব, কিন্তু জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে, এরকম অনেকগুলো দিকও তো আমি দেখাতে পারবো। যেমন ধরেন আপনি শুরুতে যে পুলিশ নিয়ে যে আলোচনাটা আসলো, যে পুলিশ সংস্কার কমিশন, এই পুলিশ এখন পুলিশ সপ্তাহ চলছে, ফলে পুলিশের আলোচনাটা প্রাসঙ্গিক। এবং আমরা আজকে দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা তিনি বললেন যে তিনি জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ এবং তিনি হচ্ছেন ছোটোবেলায় যে ধানের শীষ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এটা তার মনে আছে। তো আমরা আওয়ামী লীগ আমলে তো চেতনাধারী পুলিশ দেখেছি, এখন কি আমরা জাতীয়তাবাদী পুলিশ দেখব? এই প্রশ্নগুলো আছে। এখন এটা আপনি কীভাবে সমাধান করবেন? এটা সমাধানের জন্যই পুলিশ সংস্কার কমিশনের কথাটা এসেছিল, যেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে নোট অফ ডিসেন্ট না থাকলে এটা আপনার বাস্তবায়ন করার কথা, অ্যাকর্ডিং টু আপনি যেহেতু বলছেন যে জুলাই সনদে আমরা অক্ষর অক্ষরে করব, কিন্তু অলরেডি এই পুলিশ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার যে অধ্যাদেশটা, সেটা সরকার বাতিল করে দিয়েছে পার্লামেন্টে। এর বাইরে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে অধ্যাদেশ, সেটা সরকার বাতিল করে দিয়েছে। সেখানেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না। তাদের দলীয় ইশতেহার, তাদের নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ, সব জায়গাতেই তারা এটার পক্ষে ছিল যে অধস্তন আদালতকে আমরা নির্বাহী কর্তৃত্বের মুক্ত করব, এটা তাদের কমিটমেন্টের মধ্যে আছে, কিন্তু সেটাও তারা করে নাই। ফলে বিরোধী দলের সমালোচনাটা তো ন্যায্য। আপনি বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেছেন, সেখান থেকে আপনি সরে এসেছেন। আপনি পুলিশ সংস্কার কমিশন বাদ দিয়ে দিলেন, আপনি মানবাধিকার এবং গুম কমিশন বাদ দিয়ে দিলেন, তারপরে আপনি ব্যাংক অধ্যাদেশ বাতিল করে দিলেন। এবং ব্যাংক অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে এটা তো শুধু বিরোধী দল সমালোচনা করছে সেটা না, এটা এখন IMF পর্যন্ত আপনাকে লোন দেয় নাই, এই কারণে সুস্পষ্টভাবে ক্যাটাগরিক্যালি এই কথাটাই বলেছে যে আপনি ব্যাংক অধ্যাদেশ রেজুলেশন, যেটা প্রণয়ন প্রক্রিয়ার সাথে IMF ওই অন্তর্বর্তী সরকারের আমলে ইনভলভ ছিল, সেই অধ্যাদেশটা যখন আপনি প্রথমে বাতিল করতে চেয়েছিলেন, ওই সংসদীয় বিশেষ কমিটির রিপোর্ট আমরা সেটা দেখলাম, কিন্তু পরবর্তীতে যখন IMF আপত্তি করেছে, তখন আপনি এমন একটা ধারা ঢুকালেন যার মধ্য দিয়ে ওই অধ্যাদেশের লজিকটাই বদলে গেল। যে অধ্যাদেশটা
প্রণয়ন করা হয়েছিল ব্যাংক খাতে শৃঙ্খলা আনার জন্য, লুটেরাদেরকে ব্যাংক খাত থেকে দূরে রাখার জন্য, এবং উদ্যোক্তারাও আজকে এই বিষয়টি নিয়ে আতঙ্কের কথা করেছে। এবং দেখুন, তারা গিয়েও কিন্তু একই কথাই বলেছেন। আপনি শুরুতে শিরোনামে যে কথাটা বললেন যে লুটেরাদেরকে যদি ফিরে আসতে দেন তাহলে এটা ব্যাংক খাতকে আবারও ডিসরাপ্ট করবে। তো এই কথাটা তো শুধু বিরোধী দলের না, এটা আবার সরকার তো আবার আশ্বস্ত করেছে যে এরকম কোনো ঘটনাই ঘটবে না। গভর্নর আজকে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন। খোদ এই গভর্নরের বিশ্বাসযোগ্যতা এবং ক্রেডিবিলিটি নিয়েই তো প্রশ্ন উঠেছে, কারণ তিনি আপনার নির্বাচন পরিচালনা কমিটির ব্যক্তি, এবং আপনি বলেছেন যে আপনি আর্থিক খাতে শৃঙ্খলা আনবেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে যে আর্থিক খাতে শৃঙ্খলা আনবেন এবং দলীয় নিয়োগ দেবেন না, কিন্তু সর্বত্রই কিন্তু দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। সর্বশেষ যে ঘটনাটা কমিউনিটি ব্যাংকে ঘটেছে সেটা খুবই অ্যালার্মিং। কমিউনিটি ব্যাংকে যাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, ব্যাংক সেক্টরে তার অত্যন্ত সুনাম রয়েছে, একজন প্রফেশনাল ব্যাংকার তিনি, তাকে আপনি একজন মন্ত্রীর প্রভাবে সেখানে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তার নিকটাত্মীয়কে বসানোর জন্য তাকে দায়িত্ব গ্রহণ করার আগেই সরিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ব্যাংক খাত কিংবা আর্থিক খাত এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আস্থার উপরে। আবার সারার তুষার, যদি মাত্র তো 2.5 মাসের একটা সরকার, যেই অর্থনৈতিক যেই জায়গাটি থেকে এই সরকারকে বাংলাদেশকে টেনে তুলতে হচ্ছে, কিংবা পুরো বাংলাদেশের আসলে যেই পরিস্থিতি ছিল সেই সময়টাতে এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনার যে সমালোচনাগুলো করছেন সেগুলো আসলে সত্যিকার অর্থে করবার সময় হয়েছে কিনা? 100 বার সময় হয়েছে, কারণ মাত্র আপনি 2.5 মাসের সরকার। তাহলে এই কথাটা তো আমরা পাল্টা বলবো যে আপনি এসে 10 দিনের আগে কেন আপনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলাতে হলো, যেখানে তার একটা নিয়োগ দেওয়া হয়েছিল 3 বছর মেয়াদি, এবং সেই নিয়োগটা একটা প্রসেস মেনটেন করে এসেছিল বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর একটা বিশেষ ধারা অনুযায়ী। আপনি যখন তাকে অপসারণ করেছেন, আপনি কি দেখাতে পেরেছেন যে আমার এই অপসারণটা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর অমুক ধারা অনুযায়ী সিদ্ধ? আপনি কিন্তু এটা দেখাতে পারেন না। এটা আদালতে এটা নিয়ে রিট হয়েছে, এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু তারা দেখাতে পারে না। তো এত কম বয়সে একটা সরকারকে এভাবে ড্রাস্টিক্যালি কেন দলীয়করণ করতে হবে, সে কাজগুলো তো তারা করে যাচ্ছে, এবং এই কারণেই বিরোধী দল সমালোচনা করছে। বিরোধী দল সমালোচনা আমি মনে করি যতটুকু করা দরকার তার চেয়ে কমই করছে, আরও বেশি করা দরকার ছিল। কারণ অলরেডি যে আমরা 2.5 মাস বলেন আর 2 মাস বলেন আর 3 মাস বলেন, যে আলামতগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে সর্বত্র বিভিন্ন নিয়োগে দলীয়করণ, ইউজিসিতে আপনি নিজের লোক বসিয়েছেন, আপনার সেই জায়গাগুলো নিয়ে আসলে মূল আপনাদের সমালোচনাটা শুরু হয়েছে। সেখান থেকে আবার নতুন করে গণঅভ্যুত্থানের কথাও আমরা শুনতে পাচ্ছি। নাজমুল হক প্রধান, এই যে বেশ কিছু নিয়োগ নিয়ে একটা বিতর্কের তৈরি হয়েছে, বিশেষ করে বিসিবি, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, এই দুটো নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এই সরকারের এই 2.5 মাসে। আবার এনসিপি নেতা এটিও বলেছেন যে যেই বিএনপি গণতন্ত্রের কথা বলে বিগত 17 বছর রাজনীতি করেছে, এখন ক্ষমতায় বসেই সাথে সাথে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 2.5 মাসের মধ্যেই কি আসলে গণতন্ত্র হত্যা করার মতন আলামত আমরা দেখেছি? না, ওভাবে না বললেও আমি যে কথাটা বলতে চাই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই চমকায়। এখানটায় এই ঘটনাগুলি ঘটেছে অতীতে। যে সরকারগুলি এসছে সেই সরকারগুলি ক্ষমতাটাকে নিজের ক্ষমতা মনে করছে, জনগণের ক্ষমতা না, এবং তারা সবসময় ক্ষমতাটাকে যথেচ্ছ ব্যবহার করেছে। আজকে একটা বিষয় সত্যি, এই জায়গায় আমরা সংস্কার কমিশনে সব বিষয়ে একমত হই নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে আমরা ঐক্যমত ছিল। আমাদের প্রশাসনিক সংস্কার বিষয়ে, ব্যাংক বিষয়ে, যেগুলো তুষার যেগুলো বললো, সরব তুষার যেগুলো বললো, তাহলে যেগুলি বিষয়ে ঐক্যমত ছিল এগুলিকে নিয়ে কেন এই ঢিলে ডালা, কী জন্য, কেন এগুলি নিয়ে করা হচ্ছে? আপনার ধরেন জাস্টিস নিয়োগ, আপনার যেগুলি প্রশাসন আইনগত কাঠামো যেগুলি আছে, তাই না, কনস্টিটিউশনাল বোর্ডে যেগুলি আছে, তাহলে এখানটা একটা সন্দেহ বিশ্বাস কিন্তু জনগণের মধ্যে তৈরি হচ্ছে যে সরকারটা আসলে কীভাবে দেশটা চালাতে চায়। যেমন এটা তো সত্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সেই সময় কথা উঠেছে, আমরাও বলেছি, অন্যরাও বলেছে যে নিয়মে কাভার করে না ওনাকে। উনি নির্বাচন পরিচালনা ছিলেন, উনি ওনার যেভাবে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া পড়ে না, তো নিয়োগ দিয়েছেন, নিয়ম ভঙ্গ করে দিয়েছেন। ফলে এই সন্দেহ বিষয় অমূলক না। আমরা আশা করছি সরকার 2 মাসের মধ্যে, আমরা মনে করি না যে সরকার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এই বিষয়গুলি যদি সরকার নোটে না আনে, যদি সরকার অ্যাটেন্টিভ না হয়, তাহলে সরকার তো এই ঘটনাগুলি বারবারই করবে। ক্ষমতাটা এমন একটা জিনিস, এই 2.5 মাসে যতবার আসলে এই সরকারের সমালোচনা করা হয়েছে, আপনি কি মনে করছেন সরকার এখনো নোটে নেয় না? না, ক্ষমতাটা এমন একটা জিনিস, যেমন এই জগতে হয় সেই বেশি চায়, আসে যার বুড়ি ক্ষমতা আরও চাই যে বাংলাদেশ ব্যাংকের টাকাটা গোটাটা আমার হয়ে যায় না কেন? এই যে এসালাম টেসালাম যে লুটপাটটা করলো, সব ব্যাংক দখল করে, তো না টাকা পাঠিয়ে, তো ওইরকম তো ক্ষমতা কতটুকু আরও চাই। তাই আরও চাই, এটা যদি ব্যালেন্স না থাকে, ভারসাম্য থাকে, তাহলে এটা সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়। আমি আশা করছি সরকার, এই যে পুলিশ দেখলাম এখানে নিউজে, পুলিশ সপ্তাহলোককে প্রধানমন্ত্রী কথাটা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে কথাটা। কারণ বিগত সরকারগুলি মুখ দেখে, দল দেখে, তাই না, আইন প্রয়োগ করছে,
তার শাসন কার্য পরিচালনা করছে সবসময়। জনগণ সেই কারণে দলীয় সরকারের কাছে অসহায় ছিল সবসময়। এইবার এই সরকারের পক্ষ থেকে এই মেসেজটা দেওয়ার কারণে সত্যি সত্যি আমার মনে হয় পুলিশও একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারবে আইন প্রয়োগের ক্ষেত্রে। এবং সত্যি সত্যি গভর্নমেন্ট যদি এটা মিন করে তাহলে বাংলাদেশের জনগণ স্বস্তির মধ্যে থাকবে, প্রশাসন পুলিশ বাহিনীও আইন শৃঙ্খলা প্রয়োগের ক্ষেত্রে একটা স্বাধীন সক্রিয় হবে এবং দেশে একটা সত্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে। আমি আশা করছি সরকার যেগুলি বলছে সেই কাজটা করুক। আর অপোজিশন যেগুলি বলছে, অপোজিশন এগুলি বলছে সরকারের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। অপোজিশন এখানে এরকম না। কতখানি গঠনমূলক বলে মনে হচ্ছে আমি সমালোচনা পার্লামেন্ট বাইরে অবশ্যই গঠনমূলক মনে করি। এখানে এমন কোনো দল বলে নাই যে সরকারকে পদত্যাগ করো অথবা সরকারকে উচ্ছেদ করো, এটা বলে নাই। ডেমোক্রেটিক রাজনীতিতে বিরোধী দল পার্লামেন্টও থাকবে, থাকবে। এর আগের সমস্যাগুলো এর আগে বাদ প্রতিবাদের জায়গাটাকে রুদ্ধ করা হয়েছিল, ফলে প্রতিহিংসার জায়গাটা জন্ম হয়েছিল। বাদ প্রতিবাদের জায়গা যদি রুদ্ধ হয়ে যায় তখন প্রতিহিংসাটা চলে আসে। আমি আশা করছি সরকার সেই প্রতিহিংসার জায়গায় যাবে না, অপোজিশনও প্রতিহিংসার জায়গায় না গিয়ে সমালোচনাগুলো যৌক্তিকভাবেই করা উচিত। কিন্তু সেই সমালোচনাগুলো আসলে কতখানি গঠনমূলক হচ্ছে নাকি সত্যিকার অর্থে সেখানে কোনো ষড়যন্ত্র আছে? শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রী যখন আজকে বললেন কোনো রাজনৈতিক পরিচয়ে আসলে তিনি কোনো অপরাধীকে দেখতে চান না, অর্থাৎ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি প্রশাসনকে কাজ করতেও বলেছেন, ঠিক একই সময়ে যখন ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো সরিনি, তখন আসলে এটি একটা সাংঘর্ষিক কিনা? এবং এই দুটো মন্তব্য নিঃসন্দেহে সাংঘর্ষিক। এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে প্রধানমন্ত্রীও বলেছেন তিনি আসলে কোনো দলীয়করণ করতে চান না, তিনি কোনো নিয়োগেও আসলে দলীয়করণ করতে চান না, মেধার ভিত্তিতে নিয়োগ দিতে চান, এবং তোষামোদেও আসলে এই মুহূর্তে মানুষ দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সবাইকে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উপলক্ষে যে বক্তব্যটা দিয়েছেন সেটা তো সর্বমহলে প্রশংসিত হয়েছে। এবং আমরা মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী, এবং পুলিশের একটাই কাজ অপরাধীকে আইনের মুখোমুখি করা। তো সেক্ষেত্রে পুলিশ তাদের দায়িত্ব পালন করলে তো সমস্যার অনেক সমাধান হয়ে যায়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন এই মেসেজটা পুলিশকে দেওয়া হয়েছে তাহলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে তার কোনো সমস্যা নেই। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়, এবং কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় নিয়ে কেউ কোনো অপরাধ করে পার পেয়ে যাবে এটা অন্তত বিএনপি বিশ্বাস করে। কিন্তু সেক্ষেত্রে আজকে একজন পুলিশ কর্মকর্তা যে বক্তব্যটা এটা একদম অনাহুত, অনাকাঙ্ক্ষিত এবং অতি উৎসাহী। এসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা বা অতি উৎসাহী আমলারা কিন্তু একটা সরকারের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়ায়। এটা তাকেই কথা বলার জন্য কেউ বলে নেই। তার দায়িত্ব সে কি বাদ ধারণ করে অথবা আপনার সে কবে থেকে কী করছে এগুলো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তিনি যেন পোশাক পরেছেন, পোশাকের প্রতি সম্মান রক্ষা করে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র তাকে নিয়োগ দিয়েছে, রাষ্ট্রের পক্ষে কাজ করবেন। রাষ্ট্র কাজ জনগণের পক্ষে কাজ করবেন, আমরা এটাই আশা করি। এবং ভবিষ্যতেও সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, নির্দেশ থাকবে যে তারা যেন একটু উৎসাহী হয়ে কোনো কথা না বলে। শুধু আসলে আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গা থেকে নয়, সরকারের শুরু থেকে নানান সময় সরকারকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এবং গণতান্ত্রিক ধারা সেটা একটা সৌন্দর্য আছে যেটি নাজমুল হক প্রধান বললেন। কিন্তু বিসিবির যে নিয়োগ সেই সাথে যে কথাটি সারওয়ার তুষার বলেছেন যে 10 দিন আগেই গভর্নর বদলাতে হলো, মানে এই যে তাড়াহুড়া করে আসলে এই নিয়োগগুলো কিংবা বিসিবির নিয়োগ নিয়ে আসলে যেটি প্রচলিত আছে যে হেভিওয়েট যারা নেতা আছেন বিএনপিতে তাদের পরিবারের লোকজনরা সবাই মিলে আসলে বিসিবিতে কেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের পর থেকে বাংলাদেশের অর্থনীতি একটা স্থিতিশীলতা আসছে, একটা গতিশীলতা আসছে, ব্যাংক খাতগুলো স্বস্তি নিঃশ্বাস ফেলছে। বিগত মানে যে আমরা যদি এটাকে জামাত এনসিপির সরকার বলি, অন্তর্বর্তীকালীন সরকারকে না বলে, কারণ সেই সরকারের প্রত্যেকটা দায় কিন্তু জামাত এবং এনসিপি নিচ্ছে, প্রত্যেকটা দায়। এবং সেখান থেকে কাউকে পদচ্যুত করা হলো, তারা মানে গেলো বলে রব তুলছে, তা বোঝা যাচ্ছে যে সে সরকারটা তারাই পরিচালনা করতো। তারা তো অভিযোগ করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা আপনাদেরকে না, দুই একজন উপদেষ্টা হয়তো আপনার বিএনপির পক্ষে মনোনয়ন বা বিএনপির মানে মনে হতে পারে, কিন্তু এন্টায়ার সরকারের যে অবস্থানটা সেই অবস্থানটা তো এখন এনসিপি এবং জামাত প্রমাণ করে দিচ্ছে যে সেটা তাদের দ্বারাই সেই সরকারটা পরিচালিত হচ্ছে। এখন সেখান থেকে যে একটা রাজনীতিকরণ করা হয়েছে সেই সময়ে বা আওয়ামী লীগ আমলে রাজনীতিকরণ করা হয়েছে, সেই রাজনীতিকরণ থেকে এখন বিরাজনীতিকরণ করা হচ্ছে, কোনো দলীয়করণ করা হচ্ছে না। এটা দলীয়করণ করার মতো কোনো বিষয় না। আর সরকার জনগণকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে
জয়লাভ করেছে। জনগণের প্রতি সরকারের কিছু দায়বদ্ধতা আছে, জনগণের প্রতি সরকারের কিছু অঙ্গীকার আছে। এই অঙ্গীকার এবং দায়বদ্ধতা যারা পালন করতে পারবে সরকার তো তাদেরকেই নিয়োগ দেবে। সরকার তো এখানে আপনার ওই যে আঞ্জুমানে মফিজুল ইসলামের জন্য সরকার গঠিত হয়নি। সরকার জনগণকে কমিটমেন্ট দিয়ে এসছে কথা, যে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য যারা ক্যাপাবল, যারা দায়িত্ববান এবং যারা এই সরকারের নীতিতে বিশ্বাস করে তাদেরকে তো নিয়োগ দেওয়া হবে। পৃথিবীর কোনো ইতিহাস আছে নাকি যে সরকারি দল, বিরোধী দল অথবা সরকারি দল সরকারের বাইরের কাউকে কোনো জায়গায় নিয়োগ করে দেওয়া হবে? আপনারা আমেরিকা, ব্রিটেন, ভারতের অবস্থান দেখেন, ভারতের মতো গণতান্ত্রিক দলের অবস্থানটা দেখেন, দেশের অবস্থানটা দেখেন, তারা তাদের প্রত্যেকটা ক্ষেত্রে যারা তাদের মতাদর্শে বিশ্বাস করে সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এটাই নিয়ম হওয়া উচিত। এবং এটা নিয়ম না করলে সরকার কোনো অবস্থায় টিকতে পারবে না। অতীতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আয়োজনে আজকে আসিফ মাহমুদ ভূঁইয়া যেটি বলেছেন যে বিএনপি আসলে নিজেরাই গণতন্ত্রকে হত্যা করছে, মানে ক্ষমতা বসার সাথে সাথে আপনারা গণতন্ত্র দেখেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারা এরা মানে আমাদের অবশ্যই, আমরা তাদেরকে অবশ্যই স্নেহের চোখে দেখি, সম্মানের চোখে দেখি। আন্দোলনের সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অত্যন্ত ভালো ভূমিকা ছিল। তার একটা বক্তব্য এখনও আমাদের মানে শিহরিত করে, বিশেষ করে 6 তারিখের যে একটা দিন আগে এগিয়ে নিয়ে আসার তার সেই কাপা কাপা গলার বক্তব্যটা সবসময় স্মরণ করি। কিন্তু আপনার অল্প বয়সে বেশি দায়িত্ব পেয়ে গেলে অথবা অল্প বয়সে বেশি গুরুত্ব দায়িত্ব পালন করলে অনেক সময় কথার মানে ভারসাম্য থাকে না। এখন যেটা বলতে গণতন্ত্রকে হত্যা করে কি মানে কি এমন ব্যাপার ঘটেছে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস যখন 324 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল তখন কেন সে দায়িত্ব করতে পারলো না? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যখন ডক্টর ইউনূস সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তখন সে কেন রিপোজ করে নাই? তার কি সেই ক্ষমতা বহন করার মতো অবস্থান ছিল? কোনো অবস্থায় ছিল না। তারপর আমরা মানে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। আমরা একটা নির্বাচন চেয়েছি। আর যারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার জন্য চক্রান্ত, ষড়যন্ত্র হেন রকম কিছু করে নাই, আমরা তো তখন সেই চক্রান্ত ষড়যন্ত্রে পা না দিয়ে আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। জনগণের রায়ের মাধ্যমে আমরা ক্ষমতা এসেছি। আপনারা যখন এই 2.5 মাসে সরকারের বিরুদ্ধে নানান সময় সমালোচনা করছেন এবং সরকার যখন সেই মিথ্যা তথ্যের মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে, তখন আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ে যখন যে সমালোচনাগুলো হয় তখন সেই দুর্বলতার জায়গাগুলো কিংবা দুর্নীতির বিষয় নিয়ে আলোচনাগুলোতে কেন আপনারা কোনো কথা বলছেন না? কেন আপনারা কোনো কথা বলছেন? আপনাদের তরফ থেকে আসলে কোনো বক্তব্য আসছে না। আমি আপনার উত্তরটি নিব, একটা বিরতি নিয়ে ফিরছি। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সারওয়ার তুষার, আপনারা যে সমালোচনাটুকু এই সরকারকে করছেন সেটি কতখানি গঠনমূলক কিংবা কতখানি ষড়যন্ত্রমূলক সেটি নিয়ে এই সরকারের প্রশ্ন আছে। ষড়যন্ত্রমূলক যদি হয়ে থাকে তাহলে তারা বলার চেষ্টা করছেন যে আপনাদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, আপনাদের নেতাদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয় তাদের দুর্নীতি কিংবা দুর্বলতা নিয়ে, সেই সময় আসলে আপনারা কেন সেই সময়কার কথাগুলো মনে করছেন না? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের সমালোচনাগুলো ষড়যন্ত্রমূলক কিনা। এটা তো মানে এটা তো ধরেন যদি আপনি বলেন যে বিরোধী দলের গঠনমূলক সমালোচনাগুলোকেও যদি সরকার ষড়যন্ত্র হিসেবে দেখতে শুরু করে, এটা খুব মানে অ্যালার্মিং হবে। কারণ বিরোধী দলের কাজই হচ্ছে সমালোচনা করা। বিরোধী দল সমালোচনা করে সরকারকে রাইট ট্র্যাকে রাখবে। আর আরেকটা যেটা আপনার আমাদের দুর্নীতির বিষয়, এটা নিয়ে তো 1.5 বছর অনেক কথা হলো। আমাদের কার দুর্নীতি জানি না। যেমন এই যে আমাদের সেলিম ভাই এপিএসের কথা বললেন, আসিফ মাহমুদের, তাকে তো 2 ক্লিয়ারেন্স দিয়েছে। 1.5 বছর যে দুটো জিনিস নিয়ে, অন্তর্বর্তী সরকারের আমলে 1.5 বছর যে দুটো জিনিস নিয়ে আমাদেরকে ক্রমাগত ঘায়েল করা হতো, এর মধ্যে একটা হচ্ছে আসিফ মাহমুদের এপিএসের দুর্নীতি, আর একটা হচ্ছে আমাদের আরেক নেতা ওই গাজী সালাউদ্দিন সাহেব, তার একটা ওই কি বলে পাঠ্যপুস্তকের একটা দুর্নীতি। এই দুটোই কিন্তু আপনার দুদক। কোন দুদক? অন্তর্বর্তী সরকারের আমলে দুদক না, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুদক ক্লিয়ারেন্স দিয়েছে। তাদের পাসপোর্ট জব্দ করা ছিল, সেগুলো ফেরত দেওয়া হয়েছে। এখন আমরা কি পারসেপশনের উপর কথা বলবো? এবং ভাই কিন্তু বলে ফেলেছেন যে তারা 300 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, সে এখনও দেশে আছে এবং এখন তার বিরুদ্ধে আর এই অভিযোগটা নাই। এখন আসেন যে সেলিম ভাই একটা প্রসঙ্গ তুলেছিল, এটা বরং গুরুত্বপূর্ণ, যে সরকার এসছে সে তো তার মতো করে নিয়োগ দেবে। কিন্তু আপনার তো ইলেকটোরাল প্লেজ হচ্ছে যে আপনি রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করবেন না। কিন্তু উনি আবার এটিও বলেছেন যে সরকার তো আসলে এখানে কোনো ভলান্টিয়ারি কাজ করতে আসেন নাই, তারা তো তাদের নিজেদের লোককে অফকোর্স আপনি নিয়োগ দেখেন। এই যে আমি একটা নিরপেক্ষ লোককে, একটা যোগ্য লোককে নিয়োগ দিলে আমি আর আমার কাজ করতে পারবো না, এই যে সোচ, এই যে চিন্তা, এটা তো একটা খুবই ভুল চিন্তা। আপনি একটা ইনস্টিটিউশনে একজনকে বসিয়েছেন, সে যদি তার জুরিসডিকশনের বাইরে আসে, সেটা যাচাই করার মতো আইনি কাঠামো বাংলাদেশে আছে, তখন আপনি তাকে বের করে দেবেন। কিন্তু আপনি যেমন বলেন যে অন্তর্বর্তী সরকারের আমলে যে বাংলাদেশ ব্যাংকের যে নিয়োগ, মনসুর সাহেব, বাংলাদেশের ইতিহাসে, ব্যাংকিং ইতিহাসে
গভর্নরদের মধ্যে এটা সবচেয়ে বেস্ট সিলেকশন ছিল, এবং তিনি না এনসিপির লোক, না জামাতের লোক, না ইউনূস সাহেবের লোক, তিনি একজন আন্তর্জাতিকভাবে ক্রেডিবল ব্যক্তিত্ব এই বিষয়ে। মানে বাংলাদেশে আসলে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে, তার মানে যখন যে সরকার ক্ষমতা আসবেন তারা তাদের মতন করেই নিয়োগটা দেবে করেছে, এবং বিএনপি এটা থেকে বের হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের সমালোচনাটা এই কারণেই, বিএনপি আপনি 31 দফা পড়ে দেখেন, আপনি নির্বাচনী ইশতেহার পড়ে দেখেন, তারা বলেছে যে সংবিধিবদ্ধ, সাংবিধানিক এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা সংকীর্ণ দলীয়করণে ঊর্ধ্বে উঠব, কিন্তু আমরা বাস্তবে তো সেটা দেখতে পাচ্ছি না। আপনি প্রথম কথা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সম্ভবত প্রথম কোনো গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ মানে একটা ব্যাংকে বসানো হয়েছে, এবং তিনি এসে কী করেছেন দেখেন। কেন বাংলাদেশ ব্যাংকে একটা নিরপেক্ষ নিয়োগ দরকার ছিল, যেমন যখন এই যে ব্যাংক অধ্যাদেশটা নিয়ে সরকার যে কাজটা করলো, রাতের অন্ধকারে 18 ক ঢুকিয়ে দিল, তখন এখানে এটা বাধা দেওয়ার কথা কার? বাংলাদেশ ব্যাংকের। আপনি দিতে পারলেন না কেন? কারণ নিয়োগটা পলিটিক্যাল। কিন্তু এইগুলো ঘটনাগুলোর মধ্য দিয়ে আপনার একেবারে গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি ক্ষমতায় বসে, আসছি সেটি বলার আস্তে সুযোগ আছে আস্তে। কি? হত্যা তো একদিনে করা যায় না, এটা স্লো পয়জনিং এর মতো। এই ঘটনাগুলো একদিন এইভাবে যদি চলতে থাকে, আপনি কি তখন শুধু যেটা আপনি শিরোনাম মানে শুরুতে যেটা বললেন, প্রধানমন্ত্রী সাদামাটা এবং একটা ওই ডাউন টু আর্থ অ্যাটিটিউড দিয়ে কি আপনি সামলাতে পারবেন ব্যাপারটা? সামলানো যাবে না। এই জন্যই এই হত্যাটা, এটা তো একটা পলিটিক্যাল রূপক, যে আপনি এটা স্লো পয়জনিংয়ের দিকে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় আমি যেটা বলবো বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে, যে কমিউনিটি ব্যাংকে যে ঘটনাটা আমি একটু আগে উদাহরণ দিয়েছি, এখানেও একজন এমডিকে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ ব্যাংক যাকে নিয়োগ দিয়েছে, সেখানে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী শুধুমাত্র ওভার দ্য ফোন প্রভাব খাটিয়ে সেখান থেকে তাকে নিয়ে নিজের একটা নিয়োগ দিলেন। তো এটার বাদশাদের কথা কিন্তু বাংলাদেশ ব্যাংক, এই কারণেই এখানে নিরপেক্ষ নিয়োগের কথা উঠছে, কিন্তু সেখানে আপনি দলীয় নিয়োগ দিয়েছেন। আপনি বিসিবির কথা বলেছেন, বিসিবিতে আমি বলেছি যে রিয়েল ফ্যামিলি কার্ড কোথায়? বিসিবিতে। বিএনপি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটার মূল ফ্যামিলি কার্ডটা কিন্তু বিসিবিতে, কারণ আদারওয়াইজ স্থায়ী কমিটির 3 জনের পুত্রকে কোনো মানে কাণ্ডজ্ঞান সম্পন্ন দল বসাবে একটা জায়গায়। বলেছেন যে মা বাবার দোয়া কমিটি করা হয়েছে। হ্যাঁ, এবং না, মা বাবার দোয়া একটা হলো ফ্যামিলি কার্ড, মূল ব্যাপারটা হলো এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। যেমন ইশরাকের ভাইকে এখানে আনা হয়েছে এই কমিটিতে, তারপর 3 জন স্থায়ী কমিটি মেম্বারকে এখানে আনা হয়েছে, ববি হাজ্জাজের স্ত্রীকে এখানে আনা হয়েছে, আবার ছাত্রদলের এক নেতাকে দেখলাম ফাইন্যান্স কমিটিতে দেওয়া হয়েছে। এটা হলো ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড এখানে দেওয়া হচ্ছে। কিন্তু এটার মধ্যে দিয়ে আপনাকে দরকার ছিল এই যে অ্যাডহক কমিটি নিয়ে এত কথা, অ্যাডহক কমিটি যারা থাকবে তারাই আবার ইলেকশন করতে পারবে বিসিবি। নিয়োগ নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা তৈরি হয়েছে। সাদাত হোসেন সেলিম, আপনারা বিসিবিতেই মূল ফ্যামিলি কার্ডগুলো দিচ্ছেন, যদিও বেশ কিছু কার্ড নিয়ে আসলে নানান রকম উদ্বোধন করেছে বিএনপি, এবং সেগুলো নিয়ে আসলে যথেষ্ট মানুষের উচ্ছ্বাসও ছিল, কিন্তু সেগুলো এই কাজগুলো মানে প্রশংসা করালেও প্রতিফলনটা আসলে মাঠ পর্যায়ে পর্যন্ত প্রশাসনে দৃশ্যমান হয়ে উঠতে পারলো কিনা? দেখুন, আমরা কিন্তু কার্ড নিয়ে আছি, আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, আমরা কৃষক কার্ড দিচ্ছি, আমরা স্বাস্থ্য কার্ড দিচ্ছি, আমরা আবার প্রবাসীদেরকে প্রবাসী কার্ডটা দেব, যেটা প্রবাসীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। তো আমরা ফ্যামিলি কার্ড আমাদের ভোট দেওয়ার হাতের নখের কালি শুকানোর আগেই কিন্তু আমরা ফ্যামিলি কার্ডটা দিয়ে ফেলতে পেরেছি, এবং আগামী 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন, তিনি একটা ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য, খাল খননের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে আপনার বৃক্ষের চারা রোপণের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। 25 কোটি বৃক্ষ কিন্তু সোজা কথা না, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু কৃষকদের, প্রান্তিক কৃষকদেরকে দেওয়া হচ্ছে, যে তারা যেন এখনই বীজ বপন করে এবং সেই বীজ থেকে গাছ হবে, সেই গাছ সংগ্রহ করে বৃক্ষরোপণ করে। যেমন ভালো কাজগুলো বিএনপি করছে, ভালো কাজের জন্য কার্ডগুলো দিচ্ছে, তেমনি এই বিসিবিতে আসলে যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন সারওয়ার তুষার, এই জায়গাগুলো আবার এই ভালো কাজগুলোকে আসলে আবারও সমালোচনা তৈরি করার জায়গা তৈরি করে দেয়। সেখানে যারা গিয়েছেন তাদের সে যোগ্যতা আছে, এবং এটা তো অ্যাডহক কমিটি তাদের কার্যকলাপ পূর্বে পরবর্তীকালে তারা নির্বাচন করে আসতে পারলে সেটা নির্বাচিত হবে। এটা আপনার নতুন কোনো কিছু নয়, এবং এটা নিয়ে খুব বেশি অস্থিরতার কিছু নয়, এবং ক্রীড়া অঙ্গনে এটা নিয়ে খুব বেশি কোনো হুলস্থুল হয় নাই বা কোনো ধরনের নেতিবাচক কোনো কিছু হয়নি। ক্রিকেট এটা আপনার একটা তারুণ্যের খেলা, এবং তারুণ্যরা এটা বেশি পছন্দ করেন, তারুণ্যরা এটা বেশি খেলেন। কিছু তারুণ্যদেরকে সামনে নিয়ে আসা হয়েছে যেন এই খেলাটাকে আরও জনপ্রিয় করতে পারে, এই খেলাটাকে যেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের মান যেন আমরা আরও উজ্জ্বল করতে পারি। সুতরাং এটা নিয়ে খুব মানে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, এবার এটা নিয়ে মানে অপ্রয়োজনীয়ভাবে কোনো আপনার দোষারোপ করার কোনো কারণ নেই। প্রশাসক নিয়োগ নিয়ে যে সমালোচনা আছে, সেখানে সারওয়ার তুষার বলেছেন যে একজন যোগ্য লোক যদি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হয়, তাহলে আসলে তাকে নিয়োগ দেওয়াতে মানে সমস্যাটা কোথায়, প্রশ্নটা কেন? না, প্রশাসক যদি ভিন্ন রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দল, ভিন্ন রাজনৈতিক দলকে প্রোভাইড করার জন্য কি তাদেরকে ভোট দেওয়া হয়েছে? এটা তো সম্পূর্ণ একটা অবাস্তব কথা, এটা শোনার পার্থবাটি।
এটা অ্যাবসলিউট সোনার পাথরবাটি। এটা নিয়ে আসলে এভাবে কয়ে নেই, বরঞ্চ আমি আবারও বলছি যে সরকারের যে ম্যানিফেস্টো, সরকারের যে দিক নির্দেশনা, সরকারের যে দৃষ্টিভঙ্গি, তারা বাস্তবায়ন করতে পারবে, যারা তাই বাস্তবায়ন করতে আগ্রহী এবং যারা বাস্তবায়ন করার ব্যাপারে আন্তরিক এবং যারা মনে ধারণ করে যেটা বাস্তবায়ন করা দরকার, আমরা তো তাদেরকে কাজে সেখানেও তো লাগাবো। প্রশ্ন উঠছে যে আপনারা আসলে জুলাই সনদের স্পিরিট অনুযায়ী নয়, আপনারা নিজেদের মতন করে বাস্তবায়ন করছেন। সেটা শুনেন, জামায়াত ইসলামী সহ 11 শুনেন, জুলাই সনদের স্পিরিট তো আমরাই সবচেয়ে বেশি ধারণ করছি, কারণ জুলাই সনদের জন্যই তো আমরা 17টা বছর আমাদের জীবন বিসর্জন দিয়েছি। জীবন থেকে 17টা বছর আমরা হারিয়ে ফেলেছি, আমাদের শত শত নেতাকর্মী হারিয়ে গেছে, শহীদ হয়েছে, গুম হয়েছে। জুলাই সনদের সোপান তো আমরাই তৈরি করেছি এবং জুলাই সনদের আলোচনার মধ্যে দিয়ে আমরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছি। দেখুন জুলাই সনদটা কি, জুলাই সনদের 84টা দফার মধ্যে বা 84টা এজেন্ডার মধ্যে তো 68টাতে আমরা সবাই একমত আছি। যে 16টার মধ্যে দ্বিমত আছে, সবগুলো যে বিএনপি দ্বিমত করেছে এমন না, দ্বিমত অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছে। আমরা যে 68টা আমরা বাস্তবায়নের পথে আছি। যেমন জুলাই সনদের 84-র মধ্যে একটা আছে ফরিদপুর আপনার কুমিল্লাকে বিভাগ করার, ওই ধরনের কথাও আছে, তো সেটাও আমরা বাস্তবায়ন করব। বিচারপতি নিয়োগ হতে আরম্ভ করে রাষ্ট্রপতির আপনার ফাঁসির আসামিকে ক্ষমা প্রার্থনা হতে আরম্ভ করে প্রধান বিচারপতি নিয়োগ, তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকার, এগুলো সবগুলো আছে। এগুলো আস্তে আস্তে আইনের অংশ হবে। কিছু আইনের অংশ হয়েছে, যেগুলো আইনের অংশ হয়নি সেগুলোকে আমরা সংসদে বিল আকারে আনবো। নিজেদের যতটুকু সুবিধা সেই হিসেবে বাস্তবায়ন করছেন, এই অভিযোগটা বারবার বিরোধী রাজনৈতিক দলগুলো করছে। যতটুকু সুবিধা আমি বুঝি না জিনিসটা। বিএনপি যেখানে যেখানে সুবিধা, শুধু সেই জায়গাগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি আসলে যেই জায়গাগুলো তাহলে কি আমাদের দায়িত্ব হলো যে যেখানে যেখানে জামাতের সুবিধা আমরা আগে সেটা বাস্তবায়ন করব, যেখানে যেখানে আওয়ামী লীগের সুবিধা আমরা সেটা বাস্তবায়ন করব? জনগণ আমাদেরকে সেটা ভোট দিয়েছে, আমরা তো রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের সুবিধা তো দেখবই, এবং সেটা আমাদের সুবিধা মানে জনগণের সুবিধা। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের জনগণের সুবিধা দেখাটাই তো আমাদের দায়িত্ব। এবং যারা জনগণের সুবিধা দিতে পারবো আমরা তাদেরকে নিয়োগ দিচ্ছি। এবং আমরা এখানে দেখেন, এই যে 17 বছর সরকার পরিচালনা করেছি, কতজনকে আমরা বাদ দিয়েছি, কতজনকে আমরা ওএসডি করেছি? আমরা সেটা করি নাই। এর আগে দিয়ে 116 জন ছিল আপনার অতিরিক্ত সচিব। 116 জন জায়গায় 600 জনকে প্রমোশন দেওয়া হয়েছে এবং বিনা কারণে তাদেরকে বসিয়ে বসিয়ে রাষ্ট্রের বেতন দেওয়া হয়েছে। সেখান থেকে সরিয়ে এসে আমরা প্রশাসনকে একটা গতিশীল প্রশাসনে পরিণত করতে চাচ্ছি। সেই প্রশাসন নিয়ে এখনো আলোচনা আছে। নাজমুল হক প্রধান, ঐক্যমত কমিশনে যেই সাংবিধানিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবে বিএনপি ভিন্নমত দিয়েছে, সেগুলোকে স্বৈরাচার তৈরির হাতিয়ার বলছে বিরোধী দল, এবং তারা বলছে যে এই বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। সেই সুযোগ কি আছে? না, একটু শোনেন, রাজনীতিতে তো রেটরিকভাবে অনেক তুলনা, অনেক কথা আসে না, সেইভাবে না ধরে এসেন্সটা হচ্ছে যে যেগুলি বিষয়ে ঐক্যমত্য হয়েছে বিএনপি, যেমন গুম কমিশন, আপনার এই বিশেষ করে বিচারপতি নিয়োগ, তারপরে আইনগত যে কাঠামো যেগুলি আছে প্রতিষ্ঠানিক, সেই সামগ্রিক বিষয়ে বিএনপি যেগুলো ঐক্যমত্য, এগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা দোলাচল, মানে একটা কেমন ধরনের একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে। নির্বাচন কমিশন দুদকও আছে। হ্যাঁ, দুদক আছে, নির্বাচন কমিশন আছে। তার ফলে সেই জায়গাটা পরিষ্কার হলেই তো এগুলি পরিষ্কার হয়ে যাবে। এমনি ধরুন কথা বলার ক্ষেত্রে সবার কথা বলার ধরন তো একরকম না। অপোজিশন তো একটু ঠেস মারে কথা বলবে, এটাই তো অপোজিশন রাজনীতি। ফলে এই ক্ষেত্রে আমি অশুভ কিছু দেখছি না। আর সরকারের পক্ষ থেকে বিএনপি কেন বারবার এই সমালোচনার মাঝে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাচ্ছে? আমি বলি, বিএনপির তো এখন টিউনিংয়ে সেট করতে পারেনি। বিএনপি যেমন ইতিমধ্যে বিএনপি বিরাট টিম চায়না গেছে, মহাসচিব সহ আসছে চায়নার সঙ্গে, আমেরিকার সঙ্গে চুক্তি করছে। নির্বাচনের 3 দিন আগে ওই যে পররাষ্ট্রমন্ত্রী উনি কথা এটা বিএনপি আমাদের সঙ্গে আলাপ করে করছে। আচ্ছা, গেল। এই যে পাকিস্তানের আসছে শিক্ষামন্ত্রী কয় কি জ্ঞান বিজ্ঞানের পাকিস্তানের সঙ্গে লেনদেন করবে। পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিজ্ঞান কী লেনদেন করবে? পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিজ্ঞান যদি কইতো যে না আমি অক্সফোর্ডের সঙ্গে করব, আমি ক্যামব্রিজের সঙ্গে করব, আমি কথা বুঝতাম, ভালো হতো। পাকিস্তান জ্ঞান বিজ্ঞানের কোন জায়গাটায় আছে পাকিস্তান? তাহলে ফলে এই যে টিউনিং গভর্নমেন্টের মন্ত্রীদের কথাবার্তা এখনও কিন্তু একই রকম হয় নাই। ফলে গভর্নমেন্ট 2-2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে গভর্নমেন্টের, আসলে গভর্নমেন্ট এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। মানে বিএনপি আসলে নিজেরাই নিজেদের জন্য সমালোচনার যে জায়গাটা সেটাকে ভারী করছে। আপনি নিশ্চয়ই জানেন যে শিশির মনির, জামায়াতের এমপি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন, এবং সেখানে তিনি একটি লিখেছেন যে কথা এবং কাজে মিল থাকা একটা বড় যোগ্যতা, সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। এই সমালোচনাটা আসলে বিএনপি কি করে নিবে, বা এইটার ব্যাখ্যা আসলে বিএনপি তরফ থেকে কেমন হতে পারে বলে আপনি মনে করেন? আমি আসবো আপনার কাছে আবারও। নাজমুল প্রধান, আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জি25 ইস্পাত নিবেদিত
নিয়মিত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, যে জায়গাটিতে ছিলাম, আসলে বিরোধীরা যখন সমালোচনা করছেন তখন বারবার সরকার সেই সমালোচনায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। সত্যিকার অর্থে কি এই মূল্যায়নগুলোতে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে, নাকি এই মুহূর্তে যে সমালোচনাগুলো হচ্ছে সেটি সত্যিকার অর্থে যুক্তিযুক্ত? একটা বিষয় এই জায়গায় খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের বাংলাদেশে দেশ স্বাধীনের পর থেকে আমাদের পার্লামেন্ট এবং বাইরে অপোজিশন রাজনীতিটা কখনোই হয় নাই। অপোজিশন রাজনীতি হয়েছে সংঘাতের, প্রতিহিংসার, যার পরিণতি হয়েছে এখানকার প্রেসিডেন্ট হত্যা হয়েছে এবং রক্তাক্ত সরকার পরিবর্তন হয়েছে। এই যে প্রতিবাদের রাজনীতিটা, সেইটা প্রতিহিংসার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে শুধু অপোজিশনকে কন্ট্রোল করতে যাওয়া বা অপোজিশনকে ভিন্ন চোখে দেখার দৃষ্টিভঙ্গির কারণেই। এখানটায় আরেকটা বিষয়, এখানটায় আমার রাজনীতিতে পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিকও থাকে। কিছু বিষয় আজকে বলতেই হয়। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আন্দোলন অভিজ্ঞতায় সমৃদ্ধ আমরা এই দেশটা। আমরা যেমন প্রাকৃতিক দুর্যোগে আমরা সেই কী বলা যায়, আইলার থেকে শুরু করে ঘূর্ণিঝড়, টর্নেডো সমস্ত কিছু সহ্য করে যেমন আমাদের এই ন্যাশনালটা দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি রাজনৈতিকভাবে কিন্তু অসংখ্য আন্দোলনের এই পাদবীর যদি বলেন এই পূর্ববঙ্গটা। তো সেই জায়গায় অপোজিশনকে স্পেস দেওয়া, অপোজিশনকে রাজনীতি করার তাকে সুযোগ দেওয়া, গভর্নমেন্টের সঙ্গে শেয়ার করা। অপোজিশন ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, অপোজিশন মানে কিন্তু গভর্নমেন্টের বাইরে না। তাহলে এই জায়গাটায় এই সেন্সটা না থাকার কারণে এখানটায় অপোজিশন করার ক্ষেত্রে কখনো অ্যারোগেন্ট হয়ে যায়। তাহলে আসলে জামায়াতের এমপি যে বক্তব্যটি রেখেছেন যে কথা এবং কাজে মিল থাকা একটি বড় যোগ্যতা, সরকার সেই প্রতিশ্রুতি পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। একটা হচ্ছে কি হয়েছে শুনেন, এখানে সমস্যা হয়ে গেছে, বিএনপি জামাত একই ধারায় রাজনীতি করছে বহুদিন, একই সাইকিতে ছিল তারা। ফলে অপোজিশন রাজনীতি তৈরি করার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একটা কি বলা যায়, অভিজ্ঞতার মধ্যে একটা রাস্তা বের করতে হবে তাদেরকে। আমার ধারণা উভয়ে এটা বের করতে ফেল করছে, ব্যর্থ হচ্ছে। অপোজিশন রাজনীতি জামাত কীভাবে করবে, কারণ বন্ধুর গাছরা ছিল। ইভেন কি জামাত ইলেকশনটাও করছে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে বিএনপির সঙ্গে থেকে। এখন বিএনপির বিরুদ্ধে বলতে গেলে ওই জন্য চূড়ান্ত কথাটাই বলে ফেলতেছে। নিজে যে এতগুলি অকাম করছে, নিজের মার্কা বিলুপ্ত কইরা আপনার ইপি নিয়ে ধানের শীষ নিয়ে ভোট করছে না 18 সালে। নিবন্ধন স্থগিত ছিল মনে হয়। নিবন্ধন থাকলো করতো না, তাইলে নিবন্ধন স্থগিত থাকলে করতো না, নিজের বিলুপ্ত করে দিয়ে যাবে কি জন্য করতে। আবার বিএনপির খারাপ কাজের দায় নেবে না তারা। বিএনপি এখন তো ওগুলি বলে, তো বিএনপি যে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল ওগুলো জামাত বলে এখন, তাই না? আপনারা মন্ত্রী ছিলেন না দুইটা। যখন আসলে বিরোধী রাজনৈতিক দল সমালোচনা করছে তখন আসলে কোনো না কোনোভাবে তারা তাদের যে দায় নেওয়ার জায়গাগুলো সেগুলোকেও তারা আসলে মূল্যায়ন করছেন না। মানে সেই জায়গাটুকু ভুলে গিয়ে শুধুই সরকারের উপর দোষ চাপিয়ে দেওয়ার যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, সেটাই বা কেমন? সেই জায়গায় আমি বলতেছি, সরকার দল বিরোধী দলের উভয়ের এটা থ্রো প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাকে শুরু করছে কিনা বিরোধী দল? না, বিরোধী দলের আমি বরং দেখি যে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে সরকারের তুলনায় বিরোধী দলের বেশি সমালোচনা করা হচ্ছে। ওয়ারেজ আপনার হাতে স্টিয়ারিং, মানে আপনারই সমালোচনা হবে, আপনি কাজের জন্য অ্যাকাউন্টেবল। ঠিক আছে, আমি এই যে ফার্মার্স কার্ড নিয়ে একটা কথা বলি, যে বিএনপি তো কৃষক কার্ড দিচ্ছে। এই মুহূর্তে কৃষকরা যে ভয়াবহ একটা ক্রাইসিসের মধ্যে আছে, এটা কিন্তু এই ফার্মার্স কার্ড কোনো তাদেরকে সহযোগিতা করতে পারছে না। যেমন এটা বোরো ধানের মৌসুম, অতিবৃষ্টির কারণে আমাদের বোরো ধানগুলো সব তলিয়ে গেছে, এবং বোরো ধান হচ্ছে আমাদের টোটাল ধানের উৎপাদনের সম্ভবত 60%। ফলে এটা যদি আপনি ফসলটা উত্তোলন করতে না পারেন তাহলে একটা বিরাট খাদ্য ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সরকার যে দাম নির্ধারণ করেছে, যে দামে সরকার কৃষকের কাছ থেকে কিনছে, এটা কিন্তু গত বছরের দাম। কিন্তু আপনি আপনার ইলেকটোরাল প্লেজের মধ্যে বলেছেন, মানে ইশতেহারের মধ্যে বলেছেন আপনি ন্যায্য মূল্য নিশ্চিত করবেন। ন্যায্য মূল্য নিশ্চিত করলে কিন্তু সেচ, সার, ডিজেল, শ্রমিকের মজুরি এগুলো যে বেড়েছে, সেই তুলনায় আপনার কৃষকের কাছ থেকে বেশি দামে, এবার গত বছরের তুলনায় বেশি দামে আপনার কেনার কথা ছিল। কিন্তু আপনি মানে আপনি যে দামটা রেটটা ঠিক করেছেন 36 টাকা, তার মানে এক মনে আসে 1450 টাকার মতো। কিন্তু আপনি যদি সরেজমিনে যান, সমকাল, প্রথম আলো, ডেইলি স্টার সহ সমস্ত প্রধান দৈনিক এটা নিয়ে লাগাতার নিউজ করে যাচ্ছে যে 500 থেকে 600 টাকার বেশি মনে কৃষক পাচ্ছে না। এবং এটা হাওর বেল্ট, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি ধান হয়। ফলে কি হচ্ছে যে আপনি আবার এর মধ্যে আর একটা বাড়তি বিড়ম্বনা বিপর্যয় তৈরি করেছে এই অতিবৃষ্টি। এখন তো আপনি কোথাও কি আসলে সরকারি গঠনমূলক সমালোচনাগুলোকেও কি আসলে এটা একটু বলি, এটা কি সরকারকে দেখতে হবে না? এই যে কৃষক, আপনি যখন সরকার হিসেবে কৃষকের কাছ থেকে ধান কেনেন তখন কতগুলো স্ট্যান্ডার্ড কৃষক মানে সরকার ঠিক করেছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, ধানের আর্দ্রতা ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এখন ওই ধানটা ভেজা হওয়ার কারণে এটা তো শোকাতে পারছে না কৃষক, আপনার গুদামে আপনার কাছে নিয়ে যাচ্ছে পরিবহন খরচ দিয়ে, আপনি বলছেন যে এটা ভেজারে নেওয়া যাবে না, আবার পরিবহন খরচ দিয়ে তাকে ফেরত নিতে হচ্ছে, সে কিন্তু তার ধানটাও বিক্রি করতে পারলো না। এটার বেনিফিট কে নিচ্ছে? মাঝখানে যারা মধ্যস্বত্ব
দাসত্বভোগী যারা ফরিয়া তারা কম দামে কৃষকের কাছ থেকে কেনে, তারা ওই এটা শুকাতে পারে এবং তারা সরকারের কাছে বেশি দামে বিক্রি করতে একদম পারছে। শেষ সময় আমরা যেটার চলে যেটার এসেছি। মানে হচ্ছে, এক লাইনে বলি, যেটা মানে হচ্ছে কৃষক যে এখন একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে। প্রায় লাখখানেক কৃষকের কথা বলা হচ্ছে যে যারা সর্বশান্ত হয়ে গেছে এবং তারা আর কৃষিকাজে ফেরত আসতে পারবে কিনা এই সম্ভাবনা তৈরি হয়েছে, তার মানে ঋণে আপনারা জর্জরিত হচ্ছে। গঠনমূলক এটার ব্যাপারে সমালোচনা সরকারের করছেন, উদ্যোগ কিন্তু কি? সরকার ষড়যন্ত্রের আভাস নিজেরা খুঁজে পাচ্ছে। শাহাদাত হোসেন সেলিম, যে বিতর্কগুলো উঠছে আসলে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেখানে আপনারা বলছেন যে এই বিতর্কে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে আসলেই সেই ধারণাটা তৈরি হচ্ছে, নাকি আসলে সত্যিকার অর্থে বিরোধী রাজনৈতিক দল ষড়যন্ত্র করে এরকম একটা ধারণা তৈরি করছে? দেখুন, বিএনপি যখন 79-এ ক্ষমতায় আসে তখন কিন্তু আইন করে বিরোধী দলের নেতাকে মন্ত্রীর মর্যাদা, উপমন্ত্রীকে প্রতিমন্ত্রীর মর্যাদা, চিফ হুইপকে প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, বেতন ভাতা দেওয়া হচ্ছে সরকারের বিরোধিতা করার জন্য, এবং এটা বিরোধী দল বিরোধিতা করবে এবং বিরোধী দলের গঠনমূলক বিরোধিতা সরকার গ্রহণ করবে, এটাই। কিন্তু এখন আমরা কি দেখছি, আমরা একটা ভয়ঙ্কর একটা হতাশা এবং একটা প্রজন্ম, একটা ধ্বংসপ্রাপ্ত একটা প্রজন্মকে আমরা উঠে আসতে দেখতেছি, যাদের মধ্যে ন্যূনতম কোনো শালীনতা নাই, তাদের মধ্যে সমালোচনা করার ন্যূনতম সেন্স নাই, যারা সমালোচনাটাকে অত্যন্ত অশালীনতার পর্যায়ে নিয়ে গেছে, স্লোগানে, আচার আচরণে, ব্যবহারে এটাকে এত বেশি গালাগালিতে নিয়ে যাচ্ছে, একটা অসভ্যতামিতে নিয়ে যাচ্ছে। এইটার থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সমালোচনা এক জিনিস, অসভ্যতামি এক জিনিস। সমালোচনাটাকে একটা অসভ্যতামি শিল্পের মধ্যে রূপ দিচ্ছে। কোন কারণে আপনাদের মনে হচ্ছে তারা সমালোচনা না করে অসভ্যতা? না, সেটা আপনিও জানেন, যেসব স্লোগান দিচ্ছে, সেসব স্লোগানের ভাষা এখানে অন্তত জনসমক্ষে দেওয়া যাবে না। যেসব তুই তোকারি করে এসব কথাবার্তা বলছে, সমালোচনা সরকারের করবে। তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, ছায়া মন্ত্রিসভা গঠন করলে ছায়া মন্ত্রীদের একটা কাজ হলো প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক প্রত্যেকটা কাজের জন্য দায়িত্বপূর্ণ কথা বলা। দেখেন, আপনি শিশিরমণির কথা বলেছেন, শিশিরমণিকে তো 2 দিন আগেও চিনতাম না। হাইকোর্টে স্বৈরাচার আমলে নাগে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছে। আমরা যখন জীবনের ঝুঁকি নিয়ে টক শোতে এসে কথা বলছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, আমরা যখন শেষ বিদায় নিয়ে রাস্তায় নেমেছি, প্রত্যেকবারে শেষ বিদায় নিয়ে, আমরা যখন পরিবার থেকে আপনার বিদায় নিয়ে আসতাম, আমরা যখন ছেলের মাথায় হাত দিয়ে বিদায় নিয়ে আসতাম, তখন কোথায় ছিল এইসব? আজকে যারা টক শোতে লম্বা লম্বা কথা বলছেন, সরকারকে উড়িয়ে ফেলছেন, একদম নামিয়ে ফেলছেন, কাউকে বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছেন, কাউকে লন্ডন পাঠিয়ে দিচ্ছেন, কাউকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছেন, সব একটা অনুকূল পরিবেশে এসে গলাবাজি করা, জীবনের ঝুঁকি নিয়ে সেদিন আমরা জনগণকে উদ্বুদ্ধ করেছি। আমরা বিশ্বাস করতাম শেখ হাসিনার পতন হবে, এই বিশ্বাস থেকে কিন্তু আমরা রাজপথে ছিলাম, এবং শেখ হাসিনার পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসকদের যেভাবে পতন হয় সেভাবে। বিএনপি সেখান থেকে শিক্ষা নিয়েছে, আমরা শিক্ষা নিয়েছি। আমরা শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে সংস্কার এবং রাষ্ট্রকে সংস্কার, আমরা দলকে সংস্কার, আমরা জনগণকে একটা সংস্কার, আমরা সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ দিকে আগাতে চাই। এবং আমি আপনাকে বলতে চাই, এই সংসদের শেষ অধিবেশনটা অত্যন্ত চমৎকারভাবে শেষ হয়েছে। বিরোধী দলের হুইপ, চিফ হুইপ, তারপর বিরোধী দলীয় নেতা, সরকারি দলীয় নেতা অত্যন্ত চমৎকার ভাষায় একটা গণতান্ত্রিক পরিবেশ। রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।